আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা বিগত বছরের বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত দেখো যে আমাদের বিগত বছরে 2025 সালের প্রথম অধ্যায় থেকে একটা কি কোশ্চেন আসছিল। আচ্ছা, প্রথমত আমরা ঢাকা বোর্ড 2025 এর কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথমত একটা ছক দেওয়া আছে। দেখো একটা ছকটা তাকাও, যে একটা ছক ক আর একটা ছক খ দেওয়া আছে। কি একটা ছক ক আর একটা ছক খ। আচ্ছা, কি শফিউর রহমান, আচ্ছা শফিউর রহমান, রফিক উদ্দিন আহমেদ। দেখো এই দুইজন ব্যক্তি হচ্ছে কি বলতো, ভাষা শহীদ। কি ভাষা শহীদ ছিল। দেখো শফিউর রহমান আর রফিক উদ্দিন, এটা কি ভাষা শহীদ। তারপরে এখানে নূর হোসেন, তারপরে ছিল ডাক্তার শামসুল আলম মিলন। দেখো এখানে কি ছকতে দুইজন ব্যক্তির নাম দেওয়া আছে। এরপরে ক নম্বর প্রশ্নটা আছে কি যুক্ত ফ্রন্ট কি। কি যুক্ত ফ্রন্ট বলতে কি বোঝায় অথবা যুক্ত ফ্রন্ট কি। এরপরে খ নম্বর প্রশ্ন, যে মৌলিক গণতন্ত্র ধারণাটি ব্যাখ্যা করো। কি মৌলিক গণতন্ত্র ধারণাটি কি বলতেছে, ব্যাখ্যা করতে বলতেছে। এরপর বলতেছে ছক, দেখো ক ছকের নামগুলো ইতিহাসের কোন আন্দোলনের সাথে জড়িত ব্যাখ্যা করো। আচ্ছা, শফিক রফিক আমরা জানি এই নামগুলো হচ্ছে মূলত ভাষা আন্দোলনের সাথে জড়িত। এরপরে ঘ নম্বর কোশ্চেন না, যে উদ্দীপকের খ এ বর্ণিত আন্দোলনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, বিশ্লেষণ করো। এখন দেখো খ এর আন্দোলনের দুইজন ব্যক্তির নাম দেওয়া আছে, ডক্টর শামসুল আলম কি দেখো মিলন। এরপর প্রথমত আমরা দেখি যে যুক্ত ফ্রন্ট বলতে কি বোঝায় অথবা যুক্ত ফ্রন্ট কি, ঠিক আছে? আচ্ছা, যুক্ত ফ্রন্ট হলো 1955 সালের পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে গঠিত বিরোধী দলগুলোর একটি কি নির্বাচনী জোট। এখন দেখো যুক্ত ফ্রন্ট হলো কি বলতেছে, যে 1955 সালের পূর্ববঙ্গের প্রাদেশিক নির্বাচনে 1955 সালের একটা নির্বাচন, দেখো 1954 সালে যুক্তফ্রন্ট গঠন করা হয় এবং 1955 সালে একটা নির্বাচন দেওয়ার কথা ছিল, কি পূর্ববঙ্গ প্রাদেশিক নির্বাচন। দেখো এই প্রাদেশিক নির্বাচনে ক্ষমতাসীন দল ছিল মুসলিম লীগ। তো এই মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে বিরোধী দলগুলো নির্বাচনে একটা জোট ছিল। দেখো বিরোধী দলগুলো অনেকগুলো 5টা দলের সমন্বয়ে কি 5টা দল ছিল, এই 5টা দলের সমন্বয়ে কি এই যুক্তফ্রন্ট নির্বাচন মানে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, ঠিক আছে? এর মধ্যে ছিল কি আওয়ামী মুসলিম লীগ ছিল, এরপর কি ছিল নিজামে ইসলামী, জামাতে ইসলামী, বিভিন্ন কি 5টা দল ছিল। এই 5টা দলের সমন্বয়ে কি এই যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। এরপর খ নম্বর প্রশ্নটা হচ্ছে কি, যে সামরিক মৌলিক আচ্ছা দেখো মৌলিক গণতন্ত্র ধারণাটি ব্যাখ্যা করো। কি মৌলিক গণতন্ত্র ধারণাটি ব্যাখ্যা করতে বলতেছে, তো আমরা একটু দেখি। আচ্ছা, খ নম্বর, যে সামরিক শাসনকে কি বলতেছে, দেখো যে এই সামরিক শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামের একটি কি ব্যবস্থা চালু করে। দেখো একটা ব্যবস্থা চালু করে বলতেছে কি, যে সামরিক শাসনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামের একটি ব্যবস্থা চালু করে। এটি ছিল কি পরোক্ষ নির্বাচন পদ্ধতি। আচ্ছা, পরোক্ষ নির্বাচন পদ্ধতির জিনিসটা হচ্ছে কি, দেখো যে এই পরোক্ষ নির্বাচন পদ্ধতিটা একটু বুঝতে পারবা, যে দেখো তারা মূলত যে এই ব্যবস্থা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে মোট 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচক মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এখন দেখো এই যে 80,000 নির্বাচন মণ্ডলী কি গঠন করা হলো, এই গঠনের মাধ্যমে এরাই হচ্ছে কি তাকে ভোট দিয়ে বিভিন্নভাবে রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। তো এটা হচ্ছে কি একটা পরোক্ষ নির্বাচন পদ্ধতি। তো মূলত এই পদ্ধতিটা কেন করা হয়, তার নির্বাচনকে দীর্ঘায়িত করার লক্ষ্যে। কি দীর্ঘায়িত, মনে করো যে সে 10 বছর, 15 বছর, 20 বছর শাসন করবে, এমন লক্ষ্যে তিনি সামরিক শাসন কি চালু করেছিলেন। মানে কি এটাকে আমরা বলতেছি কি মৌলিক গণতন্ত্র। এরপর গয়ের প্রশ্নটা ছিল, যে দেখো দুইজন ব্যক্তির নাম দেওয়া ছিল, একটা আছে শফিক, একটা রফিক। তো বলতেছে এইটা কোন আন্দোলনের সাথে জড়িত, বলতেছে ক ছকের নামগুলো মূলত ইতিহাসের ভাষা আন্দোলনের সাথে জড়িত। কোন আন্দোলনের সাথে জড়িত, ভাষা আন্দোলনের সাথে। দেখো 1947 সালে পাকিস্তানের জন্ম, পাকিস্তান সৃষ্টির পর থেকে একটি বিতর্ক শুরু হয়, পাকিস্তানের রাষ্ট্রভাষা কি নেবে, কি হবে উর্দু না বাংলা। দেখো প্রথম 1947 সালে যখন দেশ বিভাগ হয়ে যায়, দেখো যে 1947 সালে যখন আমরা যে কি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করলো, তখন পাকিস্তান এবং হিন্দুস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল। তারপরে পাকিস্তান আবার দুটো অংশ ছিল, ঠিক আছে? এই পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। তো প্রথম যেটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় সেটা হচ্ছে কি, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, উর্দু নাকি বাংলা। তো 1947 সালে 17 মে চৌধুরী খলিকুজ্জামান দেখো এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। দেখো প্রথম এই দুইজন ব্যক্তি, কি বললাম, প্রথম এই দুইজন ব্যক্তি যে কি বলেছিল, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি বাংলা, তো প্রস্তাব দিয়েছিলেন। তাদের প্রস্তাবের বিরোধিতা করে আব্দুল হক, দেখো স্বভাবত কি যে তাদের প্রস্তাব কি করবে, নাকচ করা হবে। তাদের প্রস্তাবে বিরোধিতা করে আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল মনসুর সহ আরও কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। দেখো তাদের প্রস্তাবের বিরোধিতা করে।
আচ্ছা, তাদের প্রস্তাবে দেখো যে তাদের প্রস্তাব পাকিস্তানে করা প্রস্তাব দেন। এই বিষয়টা হচ্ছে কি যে তাদের সাথে একমত হয়ে বিভিন্ন আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং আবুল মনসুর আহমেদ আরো সহ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে কি করেছিল? প্রতিবাদ জানিয়েছিল। এরপর 1948 সালে 25শে ফেব্রুয়ারি দেখো পাকিস্তানের গণপরিষদের সদস্য, আচ্ছা পাকিস্তানের গণপরিষদের একমাত্র বাঙালি সদস্য ছিল দেখো ডক্টর ধীরেন্দ্রনাথ দত্ত। কি ছিল? এই যে এই ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি এই ধীরেন্দ্রনাথ দত্ত কি বলেছিলেন যে গণপরিষদে বলেছিলেন যে ভাষা হিসেবে উর্দু, দেখো ওই সময় স্টেট ল্যাঙ্গুয়েজ অথবা কি যে দেখো মাতৃভাষা রাষ্ট্রভাষা ছিল, স্টেট ল্যাঙ্গুয়েজ ছিল যে উর্দু এবং ইংরেজি। তো বলেছিল যে তিনি একটা যে প্রস্তাব রেখেছিলেন যে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তিনি বাংলা ব্যবহারের দাবি জানিয়েছিলেন। দেখো এই ধীরেন্দ্রনাথ দত্ত ছিল পাকিস্তানের গণপরিষদের কি বাঙালি সদস্য ছিল। তো তারপরে কি হয় 1948 সালের 21শে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী, দেখো মোহাম্মদ আলী গভর্নর মোহাম্মদ আলী হচ্ছে কি যে রেসকোর্স ময়দান অনুষ্ঠিত জনসভায় ঘোষণা করেন যে উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য কি স্টেট ল্যাঙ্গুয়েজ। দেখো স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দু, এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র কি রাষ্ট্রভাষা। তিনি এক ভাষণ দিয়েছিলেন। শুধু তাই নয়, 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি একই ঘোষণা দেন। প্রতিবাদ মুখর ছাত্র সমাজ না না বলে তার উক্তির প্রতিবাদ জানান। দেখো এই যে তিনি এই ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণের 3 দিন পরে 21শে মার্চ মেবি হচ্ছে 21শে মার্চ এই ভাষণটা দিয়েছিলেন হচ্ছে কি সোহরাওয়ার্দীর উদ্যানে 21শে মার্চ। হ্যাঁ, এরপরে 3 দেখো পরে 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সেম ভাষণ দেয়। তো একই ভাষণ দেওয়ার পরে পরবর্তীতে আর মুখের উপর নানা ধর্মী প্রতিবাদ করে কি ছাত্র সমাজ, এবং 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল। আচ্ছা, সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং 21শে ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করার সিদ্ধান্ত নেয়। কি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করার সিদ্ধান্ত নেয়। এরপরে 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা 140 ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে এগিয়ে যায়। এখন দেখো যে 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা 140 ধারা ভঙ্গ করে যে মিছিলটা করবে, এই মিছিলের কথা তারা আগের দিন জানতে পারে। কি বলতেছি যে 20 তারিখে পাকিস্তান সরকার জানতে পারে, তার জন্য তারা কি করে দেয় এই 21শে ফেব্রুয়ারি কি যে দেশব্যাপী সাধারণ হরতাল এবং 140 ধারা জারি করে দেয়। 140 ধারা জারি মানে কি যে কি এখানে কারফিউ থাকবে, কেউ বাইরে বেরোতে পারবে না। সেই মিছিলে গুলি বর্ষণ করে। এখন দেখো ছাত্র সমাজ এটা না মেনে কি করলো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় অথবা এখন কি মেডিকেল কলেজের সামনে আমতলায় এবং কি ওই স্থানের থেকে কি একটা যে মিছিল অথবা র্যালি বের হয়েছিল, তো সেই মিছিলে দেখো গুলি বর্ষণ করে এবং পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, জাব্বার এবং রফিক। তো দেখো প্রথম ভাষা শহীদ বলা হয় কাকে? প্রথম ভাষা শহীদ হয়েছিল কি রফিক। দেখো এই রফিক হচ্ছে কি প্রথম ভাষা শহীদ হয়েছিল। তো দেখো উনি যেহেতু 21 তারিখে মারা গেছিল, পরের দিন আবার তাকে একটা শোক র্যালি তৈরি করা হয় তার বিপরীতে, তার জন্য। তো এই শোক র্যালিতে পাকিস্তান সরকার কি করলো, পাকিস্তানরা তাদের বিরুদ্ধে কি তাদের কাছেও কি গুলি বর্ষণ করলো। তো বলতেছে রফিক, শফিউ সহ নাম না জানা এদেশের সূর্য সন্তান যারা দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে দ্বিধাবোধ করেননি, ইতিহাসে তাদের নাম কি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো আমরা বুঝতেই পারতেছি। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখো, ঘ নম্বর কোশ্চেনটা ছিল যে উদ্দীপকে ক্ষয়ে বর্ণিত, দেখো যে ছকে বর্ণিত আন্দোলনটি হচ্ছে কি এরশাদ বিরোধী গণ অভ্যুত্থান ছিল। কি এরশাদ বিরোধী। দেখো 1982 সালে অথবা 1983 সালে যে এরশাদ যে ক্ষমতায় ছিল, তো এই এরশাদ বিরোধী যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, এই আন্দোলনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি গণতন্ত্রের জন্য। তো দেখো তিনি যেভাবে সরকার গঠন করেছিল, এক্ষেত্রে কি জনগণের কোনো হচ্ছে কি ছিল না, জনগণের কোনো ধরনের অধিকার ছিল না। কিন্তু আমাদের গণতন্ত্র বলতে কি বোঝাতেছে, গণতন্ত্র হচ্ছে কি জনগণের শাসন। এখানে কি জনগণ কি মুখ্য ভূমিকা পালন করবে, তো জনগণের কোনো ধরনের কি গুরুত্বপূর্ণ ছিল না এখানে। তো দেখো এখানে বলতেছে 1982 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর জেনারেল এরশাদ সংবিধান স্থগিত করেন এবং দীর্ঘ সময় সামরিক শাসন জারি করেন। এখন দেখো এই যে এই ব্যক্তি 1982 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেখো যে আইয়ুব খানের মতন করে কি সামরিক শাসন মানে কি দীর্ঘায়িত করার লক্ষ্যে কি যে একটা হচ্ছে যে সংবিধান স্থগিত করে দেন। দেখো সংবিধান অনুযায়ী তিনি দেশ চালাবেন না, তার নিজের মতো তিনি ইচ্ছা করে এই দেশ চালাবেন। এরপরে 1990 সালের আন্দোলনের ফলে তার দেশে পুনরায় সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু করে। দেখো 1990 সালে তাকে কি আন্দোলন করে বিভিন্নভাবে কি যে ছাত্ররা গণ অভ্যুত্থান করে, বিভিন্নভাবে মানুষ গণ অভ্যুত্থান করে, দেশের মানুষ গণ অভ্যুত্থান ফলে তিনি পরবর্তীতে দেশ ত্যাগ করেন।
এবং পুনরায় সংসদীয় নির্বাচন গণতন্ত্রের যাত্রা কি হয় শুরু করে। এরপরে পরবর্তীতে কি সংসদীয় নির্বাচন পদ্ধতি হয়। এখন মানে কি যে ওই যে এমপি নির্বাচন বলতে হচ্ছে, এমপি মিনিস্ট্রি অফ পার্লামেন্ট। তো এই অভ্যুত্থানকে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সূচনা বিন্দু হিসেবে চিহ্নিত করা হয়। কি গণতন্ত্রের সূচনা বিন্দু হিসেবে চিহ্নিত করা হয় কোনটা, এই যে যে সামরিক অভ্যুত্থানের কি যে এরশাদ বিরোধী যে আন্দোলনটা, এরশাদ বিরোধী আন্দোলন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অভূতপূর্ব ঐক্য সৃষ্টি করেছিল। কি দেখো যে এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছে কি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে অভূতপূর্ব কি একটা ঐক্য সৃষ্টি করেছিল। এই ঐক্যের ফলে কি পরবর্তীতে তারা হচ্ছে কি দেখো তাকে দেশ থেকে বাধ্য করেছিল। আদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ এবং বিএনপি স্বৈরাচার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়। এখন দেখো আদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও কি প্রত্যেকটা দলের আলাদা আলাদা আদর্শগত পার্থক্য রয়েছে, ঠিক সেইভাবে আওয়ামী লীগ এবং বিএনপি দেখুন দুইটা বিরোধী দল, তারা কি এই স্বৈরাচার পতনের এক দফা দাবিতে কি হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল। দেখো তারা দুইটা বিরোধী দল একসাথে হয়ে কি যে এরশাদ বিরোধী আন্দোলন করেছিল, এরশাদের পতন চেয়েছিল। এরপরে 1987 সালের 10ই নভেম্বর নূর মোহাম্মদের মৃত্যুর মধ্যে পর থেকে 1990 সালের শেষ দিকে এই রাজনৈতিক সমন্বয় আন্দোলনের কি মোড় ঘুরিয়ে দেয়। দেখো এই ব্যক্তির মরার মাধ্যমে কি এই নূর হোসেনের মারার মাধ্যমে, এই নূর হোসেন যখন মৃত্যুবরণ করেন তখন 1990 সালের শেষ দিকের এই রাজনৈতিক সমন্বয় কি আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। আন্দোলনের শেষ পর্যায়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোট, দেখো আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোট, আচ্ছা 8 দলীয় জোট মানে 8টা রাজনৈতিক দল নিয়ে একটা জোট গঠন করা হয়, এটাকে বলতেছে 8 দলীয় জোট। এবং বিএনপির নেতৃত্বাধীন 7 দলীয় জোট। এখন দেখো বিএনপি হচ্ছে কি 7টা দল নিয়ে একটা জোট গঠন করে এবং বামপন্থী কারা ছিল, দেখো এই বামপন্থীরা মিলে 5টা দলীয় জোট মিলে একটি হচ্ছে কি ঘোষণা দেয়। এই ঘোষণার মূল উদ্দেশ্য ছিল একটি অন্তর্বর্তীকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এখন দেখো প্রথমত দেখো যে একজনকে দেশ থেকে বাধ্য করাইছে, কাকে এরশাদকে দেশ থেকে বাধ্য করানোর ফলে পরবর্তীতে কে সরকার হবে, এটা পরবর্তীতে কি যে হঠাৎ করে আওয়ামী লীগ অথবা বিএনপি তো সরকার হয়ে যেতে পারে না, এমন তো হবে না। তখন কি করবে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করা হবে 1 বছরের জন্য অথবা 2 বছরের জন্য একটা কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের আসল উদ্দেশ্য থাকে একটা কি সুষ্ঠু নির্বাচন প্রদান করা, ঠিক আছে। তো এই নির্বাচন করা হচ্ছে কি তাদের কাজ ছিল। তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, এটার জন্য কি তারা একটা যে ওই সময় তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিল। আচ্ছা বলতেছে দেখো এই আন্দোলনে কেবল রাজনৈতিক দল নয় বরং ছাত্র সমাজ, পেশাজীবী, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। যেহেতু এটা কি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল, এরশাদ বিরোধী আন্দোলন কেবল একজন ব্যক্তির পতন ছিল না, এটি ছিল রাষ্ট্রের উপর সামরিক আধিপত্যের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। তাহলে কি বলতেছে দেখো এটি শুধু কি রাষ্ট্রের উপর সামরিক আধিপত্যের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার এবং মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম ছিল। কারণ ভোটার অধিকার মানে কি দেখো এই ভোটার অধিকার যদি তুমি পাও তাহলে তুমি পছন্দ মতো দেখো তোমার ইচ্ছা মতো তুমি একজনকে ভোট দিতে পারবা, তাই না। আর ওই সময় কি এরশাদ যখন ছিল তখন কি মানুষের সংবিধানই কেড়ে নিয়েছিল, মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছিল, মৌলিক অধিকারও কেড়ে নিয়েছিল। তারপরে এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি দীর্ঘস্থায়ী স্বৈরতান্ত্রিক অন্ধকার থেকে মুক্ত হয়ে সংসদীয় ব্যবস্থার আলোয় ফিরে আসে, কি সংসদীয় ব্যবস্থা আলোয় ফিরে আসে মানে কি গণতান্ত্রিক নিয়মে চলতে থাকে। এরশাদ বিরোধী আন্দোলনের ফলে 1991 সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা দেশের প্রথমবারের মতো একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ ক্ষমতা হস্তান্তরের সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই যে ঢাকা বোর্ড 2025-এর এই কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।